বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 18। সকাল 10টা, আনন্দমহল কলেজ। রূপা, বৃষ্টি, কেয়া আর নাদিয়া ক্লাসরুমের এক কোণে বসে আড্ডায় মগ্ন। ক্লাস শুরু হতে এখনো কিছুটা সময় বাকি, তাই পুরো ক্লাসে ছোটখাটো হইচই চলছে। আর বৃষ্টি তো কলেজে এসেই বাঁধনের বর্ণনা দেওয়া শুরু করে দিয়েছে। লোকটা কত লম্বা, কত হ্যান্ডসাম, কত ভয়ঙ্কর, গম্ভীর, সব মিলিয়ে যেন সে কোনো সিনেমার হিরো। বৃষ্টির মুখে বাঁধনের প্রশংসা শুনতে শুনতেই নাদিয়া হঠাৎ রূপার কনুইকে গুঁতো মেরে দুষ্টু হাসি দিয়ে শুধালো, কিরে, কি শুনছি? ঘরে এত কিউট একটা ভাই আছে, আগে বলিস নাই কেন? একটু লাইন পাতিয়ে দে না, ফ্রেন্ড থেকে সরাসরি ভাবিয়ে যাই। রূপা বিরক্ত চোখে তাকে ঠান্ডা গলায় আওড়ালো, এত দরকার হলে তুই নিজেই গিয়ে পটা। নাদিয়ার সাথে সাথে নাটীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে বলল, আরে তুই আমার ফ্রেন্ড, আর বাঁধন তো তোর ভাই, তুই একটু সাপোর্ট করলেই প্রেম হয়ে যাবে। বৃষ্টি এবার স্বপ্নমাখা মুখ করে বেঞ্চে হেলান দিয়ে বলল, আহা সোনা, লোকটা যতটা হ্যান্ডসাম ততটাই গম্ভীর। সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন দুনিয়ার সব মানুষের উপর রাগ করে বসে আছে। কেয়া হেসে মাথা নাড়িয়ে বলল, বুঝতে পারছি, পুরো রাগী বয় টাইপ। শুনতে কিন্তু ইন্টারেস্টিং লাগছে। নাদিয়ার সাথে সাথে কেয়ার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ঘোষণা দিল, তুই দেখবি কি, আগে পটাবো তো আমি, এখন থেকেই দুলাভাই ডাকার অভ্যাস করে নে। বৃষ্টি হো হো করে হেসে উঠল, তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, আরে ভাই, ওই মানুষটাকে পটানো মানে আস্ত একটা পাহাড় কাটা। আমার তো মনে হয় না বাঁধন ভাইয়ার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে। ইনাকে সবসময় দেখি গম্ভীর, চুপচাপ, যেন হাসতে ভুলে গেছে। কেয়া চুলে হাত বুলিয়ে আত্মবিশ্বাসী গলায় আওড়ালো, তাতে কি হয়েছে, আমি কি কম নাকি? দুইটা রোমান্টিক কথা বললেই পটিয়ে ফেলবো, দেখে নিস। ওদের এইসব আজে বাজে কথা শুনে রূপার মাথা গরম হয়ে যাচ্ছিল। সে বিরক্ত হয়ে দু কান চেপে ধরে দাঁত কিচিয়ে বলল, তোরা চুপ করবি? কথা বলার হলে বারান্দায় গিয়ে বল। নাদিয়া রূপার কাঁধে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, আহা ননদিনী, এভাবে রেগে যাচ্ছ কেন? রূপা দাঁতে দাঁত চেপে রইল, মনে মনে ঠিক করে ফেলেছে, আর একবার কেউ বাঁধনের নাম নিলে সে আজ সত্যি কাউকে মেরে ফেলবে। এসব ফালতু কথা শোনার একদম মুড নেই তার। ঠিক তখনই ক্লাসরুমের দরজায় সামনে এসে থামলো আকাশ। মুহূর্তেই পুরো ক্লাস চুপ হয়ে গেল। হাতে ফাইল, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, চোখে মুখে এতটাই স্টিরিটেক যে কেউ চাইলেও সহজে দুষ্টুমি করার সাহস পায় না। সবাই একসাথে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। আকাশ ক্লাসের দিকে একবার ঠান্ডা চোখে তাকে গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, সিট ডাউন এভরিওয়ান। সবাই চুপচাপ বসে পড়ল। আকাশ টেবিলের উপর ফাইলটা রেখে পুরো ক্লাসরুমে চোখ বোলালো, তারপর দু হাত টেবিলে রেখে কড়া অথচ স্পষ্ট ইংরেজি উচ্চারণে বলতে শুরু করলো, গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। কয়েক সেকেন্ড থেমে আবারও বলল, বাট রিমেম্বার ওয়ান থিং, দিস ইজ নট এ প্লেস ফর ওয়েস্টিং টাইম, দিস ইজ এ ক্লাসরুম, নট এ গসিপ জোন। কথাটা বলেই সে ক্লাসের কয়েকজনের দিকে কড়া চোখে তাকালো, সাথে সাথে সবাই সোজা হয়ে বসে গেল। আকাশ এবার বই খুলতে খুলতে বলল, নিউ টেক আউট ইউর বুকস, অ্যান্ড ইয়েস, আই ডোন্ট ওয়েন্ট টু হিয়ার এনি এক্সকিউজেস অ্যাবাউট ইনকমপ্লিটেড লিসেন টুডে। তার কণ্ঠটা ধীরে ধীরে আরো কঠিন হয়ে উঠল, ইফ এভরিওয়ান ইজ আনপ্রিপারেড, দেন বি রেডি টু লিভ মাই ক্লাস ইমিডিয়েটলি, আই হেট ইউর রেসপন্সিবিলিটি। পুরো ক্লাসরুম মুহূর্তে থমথম হয়ে গেল, যে যার বই বের করতে ব্যস্ত হয়ে পড়ল। বৃষ্টি ধীরে ধীরে রূপার কানের কাছে মুখ এনে আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, এই রে, এখন কি হবে? আমি তো পড়া শিখি নাই। রূপা বইয়ের দিকে তাকে ঠান্ডা গলায় আওড়ালো, তাহলে বসে বসে ঘোড়ার ডিম খাও, কারণ মাফের আশা তুমি আমার ভাইয়ের কাছ থেকে করো না। আমার ভাইয়া মাপ করার মতো মানুষ না, যেটা তো তোমার নতুন করে বলতে হবে না, তুমি ভালো করেই জানো যে আকাশ ভাইয়া কেমন। বৃষ্টির বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল, ভয়ে তার মুখটা একদম নিষ্পাপ হয়ে গেল। এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানে না সে। এদিকে আকাশ একে একে সবার কাছ থেকে পড়া নিতে শুরু করলো। কেউ ঠিকঠাক উত্তর দিতে পারছে না, কেউ আবার আটকে যাচ্ছে। যারা পারছে না তাদের কাউকে দাঁড় করিয়ে রাখছে, কাউকে কান ধরে দাঁড়াতে বলছে। পুরো ক্লাসে থমথম পরিবেশ। রূপাকে জিজ্ঞেস করা হলে সে অনায়াসে উত্তর দিয়ে দিল, আগেই পড়া শিখে এসেছিল। আকাশও কিছু
না বলে মাথা নেড়ে সামনে এগিয়ে গেল। এবার পালা হলো বৃষ্টির। মুহূর্তেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। আকাশ বই থেকে চোখ তুলে সোজা বৃষ্টির দিকে তাকালো, তারপর গম্ভীর কড়া কণ্ঠে করলো, মিস বৃষ্টি, অ্যানসার মি। বৃষ্টি মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল, মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। কয়েক সেকেন্ড পর আমতা আমতা করে কাপা গলায় বলল, স্যার, মানে শিখি নাই। আকাশ এক সেকেন্ডও দেরি করলো না, তার চোয়াল শক্ত হয়ে এলো। তারপর ঠান্ডা অথচ ভয়ঙ্কর করা কণ্ঠে আদেশ করলো, স্ট্যান্ড আপ প্রপারলি, হোল্ড ইউর ইয়ার্স। বৃষ্টি হতভম্ব হয়ে তাকালো। আকাশ এবার আরো কঠিন গলায় শুধালো, ডিডেন্ট টু হেয়ার মি? বৃষ্টি কেঁপে উঠে তড়িঘড়ি করে কান ধরে দাঁড়িয়ে গেল। পুরো ক্লাস চুপ, আর রূপা পাশ থেকে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। হঠাৎ কি যেন মনে হতে আকাশ আবার বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি তখনও কান ধরে দাঁড়িয়ে আছে, মুখটা এমন করে রেখেছে যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সেই। আকাশ কয়েক সেকেন্ড চুপচাপ তার দিকে তাকিয়ে থেকে গম্ভীর ঠান্ডা কণ্ঠে বলল, মিস বৃষ্টি, ক্লাস শেষে আপনার বাবার নাম্বারটা আমার কেবিনে দিয়ে যাবেন। কথাটা শুনে বৃষ্টির হাত পা যেন বরফ হয়ে গেল, কলিজায় ধক করে কেঁপে উঠল। এই লোকটা তার বাবার নাম্বার চাইছে কেন? পড়া পারেনি বলে কি বাসায় কমপ্লেন করবে? বাবা যদি জানতে পারে সে পড়া না শিখেই কলেজে আসে, তাহলে তার রক্ষা নেই। বৃষ্টি ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকালো। মুখটা একদম পুঁটি মাছের মতো হয়ে গেছে, চোখ দুটোতে স্পষ্ট আতঙ্ক, বুকের ভেতর ধকধক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছে। তার অসহায় চেহারা দেখে মনে হচ্ছে মুখে কিছু না বললেও চোখ দিয়েই মিনতি করছে, স্যার প্লিজ, এবারের মতো মাফ করে দিন, আর হবে না। বৃষ্টি সেই অসহায় নিষ্পাপ মুখটা দেখে আকাশের ভেতর অদ্ভুত একটা মজা কাজ করলো। মেয়েটা ভয় পেলেই কেন জানি আরো বেশি কিউট লাগে। তবে মুখে আর কিছুই প্রকাশ পেল না, বরং আরো গম্ভীর মুখ করে বইয়ের দিকে তাকালো সে। ক্লাসে পড়া না পাওয়া, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। ক্লাস শেষ হলে বৃষ্টি আর আকাশের কেবিনে যাওয়ার সাহস পেল না। যা হওয়ার হবে, তবুও সে কোনোভাবেই নিজের বাবার নাম্বার আকাশকে দিতে পারবে না। লোকটা যদি সত্যি বাসায় কমপ্লেন করে দেয়, তাহলে আজ তার জীবন শেষ। কলেজ ছুটির পর আকাশ রূপা আর বৃষ্টির সাথে নিয়েই বাড়ি ফিরল। গাড়ির ভিতরে তিনজনই বেশ চুপচাপ। সারাদিনের ক্লাসে সবাই ক্লান্ত। বাড়িতে ফিরেই বৃষ্টি সোজা রুমে ঢুকে ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর জামা কাপড় নিয়ে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে রূপা রুমে ঢুকেই চারপাশে তাকাতে লাগলো। তার চোখে প্রথমেই ক্যান্ডিকে খুঁজছে, কিন্তু রুমের কোথাও ক্যান্ডিকে দেখা গেল না। বিছানার পাশে সেই সোফাই নিচে নেই, আশেপাশে কোথাও নেই। রূপার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। ক্যান্ডি তো সাধারণ রুম ছেড়ে কোথাও যায় না। সে তাড়াহুড়ো করে ড্রেস না খুলেই বেলকনিতে চলে এলো, কিন্তু সেখানেও ক্যান্ডি নেই। মুহূর্তে তার বুকের ভেতর ভয় জমতে শুরু করলো। সে প্রায় দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এলো। ডাইনিং রুমে বসে টিভি দেখছিলেন রজনী রহমান। রূপা হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে উদ্বিগ্ন গলায় শুধালো, আম্মু, ক্যান্ডিকে দেখেছো? রজনী রহমান টিভি থেকে চোখ সরিয়ে অবাক হয়ে বললেন, না তো। কেন, রুমে নেই? রূপার কণ্ঠে এবার স্পষ্ট অস্থিরতা ফুটে উঠল। না মা, কোথাও নেই। ঠিক তখনই ওপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্তা বলল, ক্যান্ডিকে আমি বাঁধন ভাইয়ের রুমের দরজার সামনে বসে থাকতে দেখেছিলাম। হয়তো ভাইয়ের রুমে ঢুকে পড়েছে, গিয়ে দেখে আয়। বাঁধনের রুম কথাটা কানে যেতে রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে এলো। সে অজান্তেই জিভ দিয়ে ঠোঁট ভিজাতে লাগলো। লোকটা সামনে দাঁড়ানোর কঠিন, আর এখন সরাসরি তার রুমে যেতে হবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ রূপার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ক্যান্ডিকে রাস্তা থেকে তুলেছিল। সেদিন বাঁধন খরগোশটাকে দেখে এমনভাবে নাক মুখ কুঁচকে ফেলেছিল যেন জীবনের সবচেয়ে বিরক্তিকর কিছু দেখছে। তাহলে আজ যদি সত্যি ক্যান্ডি তার রুমে ঢুকে থাকে, আর যদি বাঁধন রাগ করে ক্যান্ডিকে বেলকনি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়? ভাবনাটা মাথায় আসতেই রূপার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। ক্যান্ডিকে হারানোর ভয় মুহূর্তের মধ্যে তার সব ভয়কে হার মানিয়ে দিল। সে তার এক সেকেন্ডও দেরি করলো না। প্রায় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো, সোজা বাঁধনের রুমের দিকে। রূপা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বাঁধনের রুমের দরজার সামনে থামলো। দরজায় হালকা খোলা ছিল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকেই পাগলের মতো চারপাশ তাকাতে লাগলো। ঠিক তখনই তার চোখ দিয়ে আটকালো বাঁধনের বড় পরিপাটি করে গোছানো টেবিলের উপর। সেখানে নিশ্চুপ হয়ে গোল হয়ে বসে আছে ক্যান্ডি, যেন পৃথিবীতে কোনো চিন্তাই নেই তার।
ক্যান্ডিকে একদম সুস্থ দেখে রূপা চোখ বন্ধ করে গভীর একটা শান্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। সে ধীরে ধীরে চোখ খুলে আবার চারপাশে তাকালো। রুমে বাঁধন নেই, তবে ওয়াশরুমের ভেতর থেকে রিমঝিম করে পানির পড়ার শব্দ ভেসে আসছে। বোঝাই যাচ্ছে বাঁধন ভেতরেই আছে। মুহূর্তেই রূপার বুকটা আবারও ধক করে উঠল। তবুও ক্যান্ডিকে নিতে হবে। ঠিক তখনই হঠাৎ তার চোখ ঘুরে গেল পুরো রুমটার দিকে। এই প্রথম সে বাঁধনের রুমে এসেছে। ছোটবেলায় কখনো এসেছে কিনা তার মনে নেই, তবে যতদূর মনে পড়ে এই রুমটা সবসময় বন্ধই থেকেছে। বাঁধন বিদেশ থাকার সময় এই দরজায় সবসময় তালা ঝুলতেই দেখছে, কিন্তু আজ রুমটার ভেতরে ঢুকে রূপার কয়েক মুহূর্তের জন্য একদম থমকে গেল। পুরো রুমটা যেন কোনো দামি ম্যাগাজিনের ছবি তুলে থেকে আনা হয়েছে। চারপাশে এত নিখুঁতভাবে গোছানো যে বিশ্বাসই হয় না এটা কোনো ছেলের রুম। বড় কিং সাইজ বেডটা একদম টান টান করে গোছানো। সাদা কালো কম্বিনেশনের চাদরে একটুও ভাঁজ নেই। রূপের এক পাশে বিশাল বুক শেলফ, সেখানে সারি সারি ইংরেজি বই, ফাইল আর কিছু মেডেল সুন্দর করে সাজানো। দেয়ালে দামি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট ফ্রেম ঝুলছে। এক কোনায় রাখা আধুনিক ডিজাইনের ল্যাম্পটা পুরো রুমে নরম সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বড় গ্লাসের জানালার পাশে কালো লেদারের একটা সোফা, সামনে ছোট টেবিলের কয়েকটা ফাইল, ঘড়ি আর একটা দামি গাড়ির চাবি রাখা। আর বাঁধনের কাজের টেবিলটা, সেটা এতটাই নিখুঁতভাবে গোছানো যে দেখে মনে হয় কেউ প্রতিদিন স্কেল দিয়ে মেপে জিনিস রাখে। দামি ল্যাপটপ, ওয়্যারলেস হেডফোন, কালো রঙের ঘড়ি, কিছু অফিস ফাইল আর পাশে একটা সিলভার কলমদানি। পুরো রুমে একটা ঠান্ডা পুরুষালী গন্ধ ছড়িয়ে আছে। অদ্ভুতভাবে সেই গন্ধটার উপর বুকের ভেতর কেমন যেন কাঁপন তুলল। সে ধীরে ধীরে চারপাশ তাকিয়ে মনে মনে একটাই কথা ভাবলো, মানুষটা যেমন ভয়ঙ্কর গম্ভীর, তার রুমটাও তেমন। রূপার ভাবনার মাঝে ক্যান্ডি হঠাৎ ছোট লাফ দিয়ে টেবিলের উপরে নড়ে উঠল। তার পা মাটিতে ছুঁই ছুঁই করে কাঁপছে, আর ছোট্ট ক্যান দুটোর বারবার নড়ছে। রূপার চোখ তখনই গিয়ে পড়ল ওর দিকে। মুহূর্তে বুকের ভেতরটা আবারও ধক করে উঠল, কারণ ক্যান্ডি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পাশে বাঁধনের ল্যাপটপটা রাখা। একটু এদিক ওদিক হলেই সরাসরি ধাক্কা খাবে আর অত উঁচু থেকে পড়বে। ল্যাপটপটা ভাঙা নিশ্চিত। রূপার শ্বাস আটকে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো। হাত দুটো অস্থির হয়ে উঠল। দৌড়ে গিয়ে ক্যান্ডিকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ভয় আর তাড়াহুড়োর গলায় স্বর কেঁপে উঠল। ক্যান্ডি সোনা, বাবু নেমে আসো প্লিজ। কথাটা শেষ হলো না ঠিক মতো। ক্যান্ডি তখনই ছোট্ট শরীর ঘুরিয়ে নামতে গেল, আর ঠিক সেই মুহূর্তে তার এক পা ল্যাপটপের কোণে লেগে গেল। এক সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। ল্যাপটপটা টেবিলের কিনারা থেকে দুলে উঠল। রূপার চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে। পরের মুহূর্তই হাস, ল্যাপটপটা সোজা মেঝেতে আছড়ে পড়ল। ল্যাপটপটা মেঝেতে পড়তেই পরের মুহূর্তের স্ক্রিনটা গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে সাদা ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়ল। টুকরো টুকরো কাচের শব্দ যেন সরাসরি এসে রূপার বুকের ভিতর বিঁধল। সে ভয়েতে কাঁপতে লাগলো, শ্বাস আটকে আসছে। ঠিক তখনই ক্যান্ডি আবার ছোট করে নড়ল। টেবিলের উপর রাখা কলমদানিও দুলে উঠল। টুপ করে সেটাও গড়িয়ে পড়ল মেঝেতে। রূপার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। চারপাশে ঝাপসা লাগছে। পুরো পৃথিবী যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। বাঁধন যদি এইসব দেখে ফেলে তাহলে তার আজ রক্ষা নেই। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। রূপার বুক কেঁপে উঠল। ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বাঁধন। পরনে নেভি ব্লু শার্ট, হাতা দুটো নিখুঁতভাবে কোণে পর্যন্ত গোটানো। শার্টের উপরে দুইটা বোতাম খোলা। সেখানে উকি দিচ্ছে তার ফর্সা শক্ত বুকের অংশ, যেটা তাকে ভয়ঙ্কর রকমের পুরুষালী আকর্ষণ এনে দিয়েছে। নিচে সাদা প্যান্ট আর সাদা জুতো। পুরো মানুষটাকে যেন অদ্ভুত পরিষ্কার আর অভিজাত লাগছে। চুলগুলো ভেজা ভেজা, কিছুটা এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। মুখে এখনো পানির ফোঁটা লেগে আছে। আলো পড়তে সেগুলো চিকচিক করে উঠছে তার ফর্সা ত্বকের উপর। বাম হাতের কবজিতে নিচে আঁকা কালো ট্যাটুটা যেন হীরের মতো ঝিলিক দিচ্ছে। তার ধারালো চোয়াল, গভীর চোখ আর ঠান্ডা গম্ভীর মুখ মিলিয়ে এতটাই মারাত্মক আর আকর্ষণীয় লাগছে যে কয়েক সেকেন্ডের জন্য রূপা নিজের ভয়টাই ভুলে গেল। হা করে বাঁধনের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে কোনো সিনেমার ভয়ঙ্কর সুন্দর নায়ক হঠাৎ বাস্তবে সামনে এসে দাঁড়িয়েছে। বাঁধনের চোখ গিয়ে থামলো রূপার ওপর। সকালে সেই কলেজ ড্রেস এখনো গায়ে, মাথায় সাদা বানি,
ইয়ার হ্যান্ডব্রেড আছে, তবে সকালের ফ্রেশ মুখটা আর নেই। এখন মুখটা ক্লান্ত, ভীত আর নিষ্পাপ লাগছে। চোখ দুটোতে স্পর্শ ভয় জমে আছে। অদ্ভুতভাবে এই ভীতু অসহায় রূপটাই মেয়েটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাঁধন না চাইতেও কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, কিন্তু ঠিক পরের মুহূর্তে তার চোখ গিয়ে আটকালো মেঝেতে। সাদা ফলের উপর পড়ে আছে তার ভাঙা ল্যাপটপ। স্ক্রিনে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে আছে কাছের টুকরোর মতো অংশ। মুহূর্তে বাঁধনের শান্ত চোখ দুটো জ্বলে উঠল, গোলমরিচের মতো লাল হয়ে উঠল তার দৃষ্টি। এই ল্যাপটপটা সে সরকার থেকে পেয়েছে মাত্র কিছুদিন আগে, আর এর মধ্যে সেটা এমনভাবে ভেঙে গেল তার চল শক্ত হয়ে উঠল, শিরদাঁড়াগুলো ফুলে উঠতে লাগলো রাগে। সে আগুন ঝরা চোখে ধীরে ধীরে রূপার দিকে তাকালো, যেন এখনই মেয়েটাকে তুলে আছাড় মেরে ফেলবে। বাঁধনে সেই ভয়ঙ্কর রাগে দৃষ্টি দেখে রূপার বুক থেকে যেন পুরো পৃথিবীতে কেঁপে উঠল। তার হাত পা ঠান্ডা হয়ে এলো, শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। বাঁধন রাগে কিছুই বলতে যাবে, ঠিক তখনই তার চোখ গিয়ে পড়লো টেবিলের উপর। সেখানে নিশ্চুপ হয়ে বসে আছে ক্যান্ডি। ছোট্ট কান দুটো নড়ছে ধীরে ধীরে। মুহূর্তে বাঁধনের বুঝতে বাকি রইল না এই ছোট্ট খরগোশটাই তার ল্যাপটপটা টেবিল থেকে ফেলে দিয়ে। সে রাগে নিজের নিচের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। তারপর ধীর পায়ে আগুন ঝরা চোখে তুলে তাকালো ক্যান্ডির দিকে। ছোট্ট খরগোশটা টেবিলের উপর নিশ্চুপ হয়ে বসে আছে। এক ঝটকায় সে টেবিলের সামনে এসে ক্যান্ডিকে দু হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরলো। হঠাৎ এমন শক্ত চাপে ক্যান্ডি ব্যথায় কুকিয়ে উঠল। ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছে, পাগুলো ছটফট করছে। বাঁধন দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, হাউ ডেয়ার ইউ, বিচ্ছু একটা বাচ্চা, তোর এত বড় সাহস আমার জিনিস ভাঙ্গিস। তার গলায় ভয়ঙ্কর রাগে পুরো রুমটাই যেন থমকে গেল। পরের মুহূর্তেই যেন ক্যান্ডিকে সজোরে মেঝেতে আছড়ে পড়ার মতো দু হাত তুলল। আর ঠিক তখনই রূপার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর তীর তাক করে ধরেছে। সে দৌড়ে এসে বাঁধনের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তার লম্বা ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে পড়লো। কাঁপতে কাঁপতে সে দু হাত জোর করলো, চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কান্না ভেজা কাপা কণ্ঠে সে বাঁধনের দিকে তাকিয়ে মিনতি করে বলল, ওকে মারবেন না প্লিজ, ও ছোট্ট একটা অবুঝ বাচ্চা, না বুঝে ভেঙে ফেলেছে। প্লিজ ওকে কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে।